বিষয়টা নিয়ে অন্যদিকে ডাকসুর জিএস কিন্তু আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন, কি বলেছেন শোনাবো আপনাদের। এটা আপনারা তো ওখানে ওই হাউসে ছিলেন, সিনেট ভবনে যখন অ্যানাউন্স ছিল, ধরেন সারা রাত স্লোগান হয়েছে, সারা রাত গান হয়েছে, কবিতা, স্লোগান, আনন্দ সব কিছু হয়েছে। আবার সকালে যখন রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছিল তখনও এক একজনের নামের পরে এক একভাবে স্লোগান হচ্ছিল। তো যেমন ধরেন আমাদের সর্বমিত্রের সময় একভাবে স্লোগান হয়েছে, সর্বমিত্র এইভাবে, মানে ওই সবার মিত্র। তো এইভাবে করে একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াইতে ভালো, তার সময় চকলেট অনেক স্লোগান হয়েছে, মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওইটা স্লোগান হয়েছে। তো হিজাবের ইস্যুতে যেটা আপনারা দেখেন চারুকলায় সাবিকুন নাহাত, হিজাবি তো আমাদের 3 জন ছিল, উম্মে সালমা ছিল, সাবিকুন নাহাত তামনা ছিল, আফসানা ছিল। বাকি 2 জনের ক্ষেত্রে কিন্তু স্লোগান হয় নাই। স্লোগান হয়েছে কার ক্ষেত্রে? স্লোগান উম্মে সালমার ক্ষেত্রে স্লোগান হয়েছে ভাবি স্লোগান হয়েছে, কারণ হচ্ছে সে আমাদের রায়হানের ওয়াইফ, আরেকজনের প্রার্থী। তো এইভাবে স্লোগানটা ওই ব্যক্তির রেলিভেন্সির উপরে ডিপেন্ড করছে। আর সাবিকুন নাহাত তামনার ক্ষেত্রে এটা ঘটেছে কেন? চারুকলায় তার ছবিকে বিকৃতভাবে একে শিং এঁকে দিয়ে তার হিজাবকে বিকৃত করা হয়েছিল। এটা একটা হিজাব সিম্বলিক রিফ্লেকশন আর কি। স্যার, আমরা যদি জিএস এর ব্যাখ্যা শুনি, সে আবার পুরো বিষয়টাকে নিছকই মস্করা, মজা এরকম ভাবে বিষয়টাকে চালানোর চেষ্টা করলো। আপনি দেখুন, সে যে একেবারেই রিয়ালিটিকে সে অস্বীকার করে যাচ্ছে। সে এক ব্যক্তি, তার মুখে দেখবেন যে তার মুখে হাসি আছে, সে যে কথাটা বলছে এটা কিন্তু তার রিয়াল কথা সে বলছে না, সে যে লুকাচ্ছে তার কথাই বোঝা যাচ্ছে। আমরা যে আগের ছবিটা দেখলাম যে অনুষ্ঠানে, যে শত শত ছেলে মেয়ে, হিজাব পরা মেয়েরাও আছে, তাদের সামনে এই যে এখন যেটা দেখাচ্ছেন, এই যে এই এদের কথা আমি বিশ্বাস করব এই ছবিটা, না ওর কথা বিশ্বাস করব? আপনি এই জামাত এবং জামাতের ছাত্র সংগঠন এবং এর বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভীষণ অস্বাভাবিক। আমরা যদি একটু দেখি, এখানে কিন্তু নিছক মজা বলে সেটা মনে হচ্ছে না। না, আপনি দেখেন যে দে আর সিরিয়াস, ভেরি মাচ সিরিয়াস। এমন অবস্থা যে তারা এই কজের জন্য তারা লাইফ স্যাক্রিফাইস করতে পারে, এরকম অ্যাটিটিউড তাদের। আর ওই ছেলেটা কিন্তু মিট করে হাসতেছিল আর একটা যুক্তি দিচ্ছিল যে হ্যাঁ, ফান তো করতে পারে, সেই ফান আর এই জিনিস কিন্তু এক না। এটা তাদের, এই যে ওই ছেলেটা আপনি দেখেন হাসছে, কথা বলছে আর হাসছে, তার মানে সে হি ইজ লাইং। সে এইভাবে কিন্তু এদের আপনি দেখবেন যে এরা সাধারণ ছাত্রছাত্রীর সাথে কিন্তু 5 তারিখের আগে তারা প্রতারণা করছে। এরা প্রতারক, এই ছেলেগুলো। এরা কিন্তু নিজেরা বুঝে সুঝে মিথ্যা কথা বলে, বুঝে সুঝে তারা ম্যানুফ্যাকচার করে, এরা ডেলিভারেটলি কাজ করে। এবং আপনি তো দেখছেন আমাদের 5 তারিখের যে এখানে যে সন্ত্রাসী বিপ্লব ওরা বলছে যে বিপ্লব তো না, এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের ফসল ওদের কিছু সন্ত্রাসী লোকজন, ওদের যারা আছে, ওদের আর্ম ক্যাডার আছে, তারা ওই বিপ্লবটাকে তারা ক্যাপচার করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কি করছে ওরা দেখেন। ওদের যে প্ল্যান, বাংলাদেশের ইউনুসের মাধ্যমে, মানে 8 তারিখে ইউনুস ক্ষমতা দখল করলো, এর 1 সপ্তাহের ভিতরে সব জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনের সব জায়গায় জামাতের লোক তাদের রেডি ছিল যে এই ঘটনা ঘটলে কি হবে এবং কি করতে হবে। তারা কিন্তু 1 সেকেন্ডও দেরি করে নেই। তো এই ঘটনাগুলো তো আমরা জানি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তারপরে এই আপনার চিফ জাস্টিস থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশন, এদের সবাইকে তো, জাস্টিসদেরকে তো আপনার ইয়া থাকে, তাদের ইয়া থাকে, আপনি তাদের একটা রাইট থাকে যে প্রেসিডেন্ট ছাড়া কোনো জাস্টিসকে আপনি জাজকে আপনি সরাইতে পারবেন না তার টাইম এর আগে, শেষ না হওয়া পর্যন্ত। হ্যাঁ পারে, প্রেসিডেন্ট পারে, তাকে সে যদি দেশের বিরুদ্ধে বা একেবারে সমাজ বিরোধী কোনো কাজ করে বসে এবং তার যদি বিষয়টা এরকম হয় সেক্ষেত্রে ছাড়া আর কোনো অবস্থাতে একজন জাজকে আপনি এসে বলবেন যে তুমি চলে যাও, কালকের থেকে এসো না, এটা হয় না, পৃথিবীর কোথাও নাই। এই ঘটনা তো ঘটছে বাংলাদেশে, যে প্রত্যেকটা আপনার কোর্টে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সব জায়গায় কিন্তু ওরা ওদের পার্টিজান লোক বসিয়ে দিয়েছে। স্যার, তাহলে যদি আমরা এখন দেখি যে তাহলে তো আদালত থেকে স্কুল, বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই তো তারা দখল নিয়ে নিয়েছে। তাই দখল নিয়ে যারাই অত্যাচারটা করছে
শুধুমাত্র কি তারা ইউনুস বা ইউনুসের লোক, নাকি এর পেছনে আরো অন্য কেউ রয়েছে? না না না, এরা এরা ইনুস না, ইনুসকে সামনে রেখে এরা জামাতের লোক, এরা পাকিস্তানি লোক, এরা এই দেশটাকে পাকিস্তান বানাতে চাইছে এবং এরা কিন্তু আর্মির পাকিস্তানিরা বাংলাদেশে ঢুকে গিয়ে বাংলাদেশকে শাসন করা এত বড় একটা ঘটনা ঘটছে কি করে? এটা দীর্ঘদিন ধরে এই জিনিসটা চলছে। এটা আওয়ামী লীগ, বিএনপি এরা বুঝতে পারেনি। যারা আগে অতীতে ক্ষমতায় ছিল তারা কেউই বুঝতে পারেনি যে এই আস্তিনের ভিতরে এই বিষধর সাপ দিনে দিনে বড় হচ্ছে এবং ইয়া করছে, আরো আরো প্রজনন ঘটছে। এই জিনিসটা কিন্তু এর আগে যারাই ক্ষমতায় ছিল, এখানে জিয়াউর রহমান ছিল ক্ষমতায়, এরশাদ ছিল, তারপরে জিয়ার ওয়াইফ খালেদা জিয়া, এরা কেউ কিন্তু, এবং পরে শেখ হাসিনা, এরা কেউই চিন্তা করতে পারেনি। আরো কতগুলো সিদ্ধান্ত আছে, ভুল সিদ্ধান্ত, যেগুলো আমাদের দেশের মাদ্রাসা থেকে একটা ওদের একটা ইয়ে আছে, লেখাপড়ার একটা, যেমন আলেম, ফাজিল, দাখিল, এরকম কতগুলো স্তর আছে, যেমন ম্যাট্রিক, এন্ট্রান্স, এই সম মানের, এবং ওই মাদ্রাসা থেকে ওরা সবাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হতে পারবে এবং ওদের যে পয়েন্ট কাউন্ট করা হয় সেটাও খুব ফল্টি। আমাদের সাধারণ ইউনিভার্সিটি কলেজ থেকে এসে ওরা যে পয়েন্ট থাকে, যে ধরুন জিপিএ 5 পেলো বা তার কাছাকাছি থাকলো জিপিএ 4, জিপিএ 3, এর ভিতরে যারা থাকে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে সাধারণ এই যে শিক্ষার থেকে লাইন থেকে এসে তাদের মার্কসটা কমে যায়, আর ওদের মার্কস বেড়ে যায়। ধরেন ওরা 2-1টা ওদের সাবজেক্ট আছে, ওটাকে যেভাবে কাউন্ট করা হয় তাতে ওরা 80 পেয়ে যাচ্ছে, আর সাধারণ ছেলেরা যে জেনারেল লাইন থেকে যারা আসছে তারা ধরুন ওই 60 পেয়ে যাচ্ছে অথবা 60-র উপরে উঠছে না। তাতে হয় কি, এদের সংখ্যা এত বেড়ে গেছে। আমার একটা হিসাব আছে যে এরা ধরুন 60%-এর উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন মাদ্রাসার ছাত্র, যারা টোটাল ছাত্র ভর্তি হচ্ছে তার 60%-এর বেশি মাদ্রাসার ছাত্ররা ভর্তির সুযোগ পাচ্ছে। তো এই সুযোগ, আর জামাতের আরো কিছু কাজ আছে যেগুলো এই সামান্য এই কয়েক মিনিটের ইয়াতে আলোচনায় এটা বোঝা যাবে না। কারণ জামাত, আপনি এর আগে নিউজ দেখছেন যে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ওয়াটার পিউরিফাইং মিটার ওরা সাপ্লাই দিছে এই শিবিরে, জামাতের ছাত্র সংগঠন। এরা অনেক ফিলান্থ্রপিক ওয়ার্ক করে। একেবারে অবশ্যই স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এরই পাশাপাশি উঠে আসছে আরো একাধিক প্রশ্ন।